মেসেজ, সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করি না। এবং বাংলাদেশ সরকার যে ভাষায় বার্তা দেয় বা কথা বলে, সেটা ইন্টারন্যাশনাল রিলেশনের যে ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোম্যাটিক যে ল্যাঙ্গুয়েজ, অথবা আইনি যে ভাষা, তার মানে মোটেও আমি মনে করি না যে এটা বাংলাদেশ মানের কথা। সুতরাং এই বক্তৃতা বা বিবৃতি বা অনুরোধ, হটেভার আপনি যেটাই বলুন না কেন, সেটাকে আমি বাংলাদেশের অ্যাপ্রোচ বলতে চাই না। সেটাকে আমি বলতে চাই একটা চরম ভাবাপন্ন আহ, রাজনৈতিক পরিবেশের প্রভাবক হিসেবে সরকারের বলা কিছু কথা। এই কথাগুলো বলে এখন আপনাকে আমি বলি যে ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরটি ছাপিয়েছে সম্প্রতি, যে শেখ হাসিনার বহিঃসমর্পণ, প্রত্যাপন, প্রত্যার্পণ শব্দটিও এক্ষেত্রে খাটে না, কারণ ইংরেজিতে আমরা শব্দটা বলি এক্সট্রাডিশন। এই প্রশ্নে যে বলা হচ্ছে যে ভারতের আদালত পর্যন্ত গড়াতে পারে, এটি কিন্তু নতুন কোনো কথা না। আপনার সঙ্গে আমি এই বিষয়ে কিন্তু আগেও একটা সিরিজে কথা বলেছিলাম। লেট আস টেক আওয়ার টুডেস ডিসকাশন অ্যাজ এ কন্টিনিউয়েশন অফ দ্যাট ডিসকাশন। সেখানেও কিন্তু আমি আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম যে এমনকি শেখ হাসিনা স্বয়ং নিজেও যদি বলেন যে হ্যাঁ আমি চলে যাচ্ছি, তাও সেটা ভারত সরকারকে বা আন্তর্জাতিক সম্প্রদায়কে, ইনক্লুডিং বাংলাদেশ, তার যে লিগাল নাইসিটিজ আছে, নোয়ান্সেস আছে, সেই আলাপ থেকে, সেই সকল দায় থেকে নিবৃত্ত করে না। সো আপনার এই ক্ষেত্রে আইনি প্রশ্ন বা ভারতের আদালতে প্রশ্নটা উঠবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই যে যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি একটি এক্সটেন্ডেড একটা আলাপ, এক্সটেন্ডেড একটা কথা আবার পরিষ্কারভাবে প্রতীয়মান হলো। কারণ এক্সট্রাডিশন এমন একটা বিষয় নয় যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন আর বললেন যে অমুককে না দিলে আমি এটা করব না। দিস ইজ নট লাইক দ্যাট। সেইখানে অনেক বড় ব্যাপার আছে। এবং আইনের আরো খুব গভীরতর প্রশ্নে যাওয়ার আগে, নবনীতা চৌধুরী, অন দ্য টপ অফ এভরিথিং, আমি একটা কথা আবার ক্লিয়ার করে বলে রাখি। এই কথাটা বারে বারে বিভিন্ন ফোরামে বলা হচ্ছে, কিন্তু এটা বোধহয় আমাদের পরের আলাপ তখনই অর্থবহ হবে যখন আমরা অন টপ অফ দিস এই আলাপটা রেখে তারপরে আলাপটা করি। কারণ পরের আলাপটা আমার কাছে অনেক লেংদি মনে হতে পারে, অনেকটা টেকনিক্যাল মনে হতে পারে। সেই কারণে আগে প্রথম আলাপটা করে নেওয়া দরকার যে ভারতের কাছে শেখ হাসিনা কি। The big question is what Sheikh Hasina is, what Sheikh Hasina does mean for India. স্ট্যাটাস নিয়ে প্রশ্ন হচ্ছে না যে স্ট্যাটাসটা কি, স্ট্যাটাস শব্দটাও আমি ব্যবহার করব না। এক্সট্রাডিশনের আলাপ তখনই ওঠে যখন একটা ফিউজিটিভ, FUGITIVE, পালিয়ে যাওয়া আসামি, অপরাধী, এমনকি যে দেশে আশ্রয় নিয়েছে, রিসিভিং কান্ট্রি, হোস্ট কান্ট্রি, সেই দেশও হয়তো তার ট্রেস আউট জানে না। Is Sheikh Hasina is a fugitive to India? Obviously not. কেন নয়? আপনি সেখানে দেখেন দি রিফিউজ, মানে REFUGE, এসি না, রিফিউজ মানে আশ্রয়, থাকা। এই যে দি রিফিউজ গ্রান্টিং অফ প্রটেকশন অফ ল, নট অনলি ল, it is not only Indian law, international protection afforded to Sheikh Hasina, a former prime minister who is a trusted friend of India, as has been frequently, endorsed by Indian politicians, irrespective of political affiliation. বারে বারে যখন এই কথাগুলো বলা হচ্ছে, এই ভাষার সৌকর্যটা না বাংলাদেশ সরকার কখনোই ধরতে পারছে না। এই কথাটার মিনিংটা কি কখনো ধরতে পারছে না। আপনাকে কি আমি স্মরণ করিয়ে দিতে পারি যে শেখ হাসিনা ফিউজিটিভ তো দূরের কথা, ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের উপস্থিতিতে, এন্ডোর্সমেন্টে, ভারতীয় সরকার তাকে সেখানে সুরক্ষা দিয়ে রেখেছেন। কি ধরনের সুরক্ষা দিয়ে রেখেছেন সেই বিতর্কে আমি যাব না। লেট আস কল ইট ইন্টারন্যাশনাল লিগাল প্রোটেকশন, রাইট, অর লিগাল প্রোটেকশন আন্ডার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে রেখেছে। সেইখানে ইট সারপ্যাসেস all the
লিগাল কোয়েশ্চেন, সুতরাং তার আশ্রয়ের ব্যাপারটা লয়ের যে কোনো প্রশ্নের ঊর্ধ্বে। সেইখানে আপনি লক্ষ্য করেন যে শব্দগুলো ওভার দ্য টাইম ব্যবহার করা হয়েছে, তাদের রাজনীতিকরা ধরেন, তাদের টপ নচ ডিপ্লোম্যাট যারা আছে তাদের কথা ধরেন, স্বনামধন্য ব্যক্তিদের কথা ধরেন। আমি কার নাম করব? প্রথমে আমি শশী থারুরের নামটাই বলি। আমি সরকারের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি বলেছেন সে বক্তৃতায় যাচ্ছি না, কিন্তু যে শব্দগুলো ব্যবহার করেছে এর ওজনটা, এর মিনিংটা বাংলাদেশের আহ, লেখাপড়া না জানেওয়ালা পররাষ্ট্র নীতির অফিসারদেরকে ধরতে পারতে হবে, সেই ভাষাটার নুয়ান্সেসটা বুঝতে পারতে হবে। না বুঝলে না, সেটাকে আমি বাংলাদেশের অ্যাপ্রোচ মনে করি না। আই টোটালি আউটরাইটলি রিজেক্ট ইট অ্যাজ বাংলাদেশের অ্যাপ্রোচ। কে যে কথা কয় ওই ভাষায়, সেটা কি ওই হাদির ভাষায় কথা বলে নাকি নাহিদ ইসলামের কথায় বলে, তাই না? আমি আর নামগুলো না বলে পারলাম না, যে তাদের পরিচয়ে কথা বলে সেটা না, বলছে ইন্ডিয়াননেস, ইন্ডিয়াননেস, সিভিলাইজেশনাল ইথোস, হিউম্যানিটারিয়ান হিউম্যানিটারিয়ান স্পিরিট, humanitarian traditions. Those are the language words which were used by শশী থারুর। এছাড়া আপনি জানেন হর্ষ বর্ধন শ্রিংলা তিনি বলছেন যে when you speak about extradition, extradition তিনটা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে কি, it involves legal process, number one. Number two, it speaks about treaty obligations, যেটার কথা লোকজন কই করছে 2013 সালের আইন, ট্রিটি অব্লিগেশনস, কিন্তু এর মানে এই নয় ইট অনলি রেফার্স টু দি 2013 ট্রিটি অব্লিগেশন, ইট অলসো স্পিক্স অ্যাবাউট ইন্টারন্যাশনাল ট্রিটি অব্লিগেশনস অফ ইন্ডিয়া, humanitarian human rights treaty obligations. And thirdly, it is also a question of sovereign discretion. এইটা হলো হর্ষবর্ধন শ্রিংলার শব্দগুলো। এছাড়া আপনি জানেন যে মানে তার পার্লামেন্টারি মানে কমিটি। ভারতের সার্বভৌম সিদ্ধান্ত, যেমন শশী থারুর যেটা বলেছেন ইন্ডিয়াননেস, যে ভারতীয় ঐতিহ্য, ভারতের মানে ইথোস, যে কি বলবো, যে মানে নৈতিকতার উপর দাঁড়িয়ে আছে, সেসবেও আপনাকে এই একজনের প্রাণ নাশের যখন হুমকি আছে তখন তাকে সেই জায়গায় পাঠানো যায় না। কিন্তু প্রত্যর্পণ চুক্তিটার কথা যদি, যেটা নিয়ে আলাপ হচ্ছে শেখ হাসিনার আমলে হওয়া 2013 সালের, সেটাতে সরাসরি বলা আছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা মামলাগুলো, ভারতের সংবাদ মাধ্যমেই লেখা হচ্ছে যে এই বিচার যেহেতু একটা বিশেষ আদালতে শেখ হাসিনার পতনের পরে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, ইন্টারিম সরকার, ইউনূস সরকারের আমলে হয়েছে, তখন একটা প্রশ্ন তো উঠবেই যে তারা রাজনৈতিক বিবেচনায় করেছে কিনা, কারণ এটা তো কোনো নির্বাচিত সরকারের আমলে হয় নাই, সেটা একটা প্রশ্ন উঠেছে। হুম হুম। আর একটা হচ্ছে, আপনি লক্ষ্য করেছিলেন কিনা জানি না, যে শেখ হাসিনার রায়ের দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছিল, জি এবং জি। সেখানে তারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই কথাটা যে আমরা জানি আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, ওই কথাটা উদ্ধৃতি চিহ্নের মতো মধ্যে রেখেছিল। তার মানে কি আমাদের ট্রাইব্যুনালটাকে তো কোনো রেগুলার গৃহীত মানে সর্বজন গ্রাহ্য আদালত বলেও কি ভারত সরকার তার মানে মনে করছে না? একদম, মানে খুব ন্যায্য কথাগুলোই বলেছেন। এই কথাগুলোই আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। তো ওই কথাটা একটু শেষ করে নিই তাহলে ভালো হবে। পার্লামেন্টারি কমিটি যে কথাগুলো শেখ হাসিনার আশ্রয়কে প্রশংসা করে, এন্ডোর্স করে যাদের বক্তব্য নিয়েছিল, সেই বক্তব্য কাদের নিয়েছিল জানেন? রিভা দাস গাঙ্গুলি, তারপরে হচ্ছে শিবশঙ্কর শঙ্কর মেনন, লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন, প্রফেসর অমিতাভ মাতো, এদের বক্তব্য নিয়েছি। তারা কি বলেছেন আমি জানি না, কিন্তু আউটকামটা হচ্ছে দি দি লিগাল প্রোটেকশন অ্যাফোর্ডেড টু শেখ হাসিনা, এ ট্রাস্টেড ফ্রেন্ড, is okay, is okay with India. If that is the case, আমি আপনার ওই আইনি যাওয়ার আগে এই কথাটা উপরে রাখতে চাচ্ছিলাম এই কারণে যে ইন্ডিয়া যদি যখন দেখবে যে শি ইজ নট এ ফিউজিটিভ অ্যাট অল, একটা সর্ব রাজনৈতিক দল অনুমোদিত, পার্লামেন্ট অনুমোদিত, এই শব্দগুলো এক্সপার্ট দ্বারা অনুমোদিত একজন প্রোটেক্টেড পারসন, এটা তো আপনার প্রাইমা ফেসি, অন দ্য ফেস অফ দ্য রেকর্ড
একেবারে উপস্থিত মুখে মুখে এটা বাতিল হয়ে যাবে যে দিস ইজ নট এ ফিট কেস ফর এক্সট্রাডিশন। ওয়াই আর ইউ টকিং অ্যাবাউট এক্সট্রাডিশন? ওয়াই ইভেন দি কোয়েশ্চেন অফ এক্সট্রাডিশন টার্ম ইটসেলফ, এটা কেন উঠবে? কিন্তু আপনি ওই যে তাহলে কি বলছেন যে আপনার মনে হয়, এটা তো আপনি রিপোর্টার। একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, তাহলে কি আপনার মনে হয় প্রশাসনের, কিন্তু আমি ওই চুক্তিটা পড়ে যেটা বুঝলাম, প্রাইমা ফেসি কেসটাকে দেখে কেসটা মানে বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারে, প্রাইমা ফেসি মানে দেখেই যদি না বুঝতে পারে তাহলে আইনি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে, মানে ব্যাপারগুলোর স্টেপগুলো তো এমন। তো আপনার কি সন্দেহ হয় আসলে প্রাইমা ফেসি দেখেই ভারতের প্রশাসন, ভারত সরকার মানে মনে করে যে এই প্রত্যর্পণ হতে পারে না, কাজেই তারা বারবার বলে তারা খতিয়ে দেখছে, আসলে মানে ছুঁড়ে ফেলে রেখেছে? না, ইন্ডিয়ান এক্সপ্রেসের যে প্রতিবেদন বা আমরা এইসব যে আলাপ করছি অনেক দিন ধরেই, তো এই বিষয়টা এমন না যে প্রতিদিনের যে ডেভেলপমেন্ট হয় তাই নিয়ে আমরা প্রতিদিন একটু আলাপ করে রাখি। ওতে করে বড় কোনো সাবস্ট্যান্টিভ আলাপ করা যায় না। এটা 2 বছরের একটা জিনিস যখন একসাথে হয় তখন এটা নিয়ে ভালো আলাপ করা সম্ভব। আসলে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে কথাগুলো, বা আপনিও যেটা বললেন যে একটা প্রাইমা ফেসি কেস প্রথম এস্টাবলিশ করতে হয়, এই কথাগুলো হচ্ছে ওই যে পানিতে বরফ, বরফ ডুবে থাকার মতন, যে 9 ভাগ পানির নিচে থাকে আর 1 ভাগ উপরে দেখা যায়। ঠিক এক্সট্রাডিশন কোয়েশ্চেনটা অনেকটা এইরকম। আপনি যখন জুডিশিয়াল প্রসেসে রেফার করবেন, এর মানে হচ্ছে আপনি এটা একটা দাবার চাল। দিস ইজ এ মেসেজ টু বাংলাদেশ, এবং বাংলাদেশকে তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে না, এখানে আমরা প্রথমত চাই যে ডিপ্লোম্যাটিক চ্যানেলেই আলাপ হোক। সুতরাং ইন্ডিয়ান জুডিশিয়ারি সিদ্ধান্ত দেবে, এইটি ভারতের তরফের থেকে একটা বার্তা। বার্তাটা হচ্ছে যে ওয়েন ইউ স্পিক অ্যাবাউট ল, লিগাল প্রসেস, তখন কিন্তু এই দাবি আরো অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং আপনি যদি রিয়েলি মিন করেন যে আপনি শেখ হাসিনাকে চান, ইউ নিড টু সিট অন দ্য টেবিল। এরকম কোনো শর্ত দিয়ে হয় না যে আপনি ফেরত দেবেন তারপরে আপনি বসবো এবং সম্পর্ক উদার হবে। সম্ভবত পররাষ্ট্র সম্পর্কের এইরকম কোনো ইজি লেক্সিকন বা ডিকশনারিতে কাজ করে না। ঠিক আছে না? এখন এই কথাগুলো বলার পরে আমি আরেকটা কথা পরিষ্কার করে বলে রাখি, সেটা হচ্ছে এরকম একটা কথা আছে না যে ধনীটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধনীর কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। তো 2013 সালে ভারতের সাথে উপনীত চুক্তি, অপরাধী বিনিময় চুক্তি, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, এই সকল চুক্তি, ভারতের সাথে চুক্তি না, সব গোলামের চুক্তি। তো ওই চুক্তির আওতায়, শেখ হাসিনার করা চুক্তির আওতায় শেখ হাসিনারে চান কেন? ওই আইন অবৈধ না? ওই আইন এত ভালো ভ্যালিড লিগাল বেসিস হয় কি করে? এটা বাংলাদেশের যারা হর্তাকর্তা বা এই জাহেদুর রাহি টাইপের যারা আছেন তারা বলেন, তখন কি তারা এটা ভেবে দেখেন না? তারপরেও আমি মার্জনা করলাম যে ঠিক আছে, ওইটা বাংলাদেশ করে গেছে, সুতরাং আমার চাই যে তুমি তাকে দিয়েই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে এত সুন্দর চুক্তি 2013 সালের, এমনকি আপনার এই যে যে আমরা যে ট্রাইব্যুনালের কথা বলি, এই খোলনলচেটা আসিফ নজরুল অবৈধভাবে পাল্টে দেবার আগের যে আইনটা 1973 সালে বাংলাদেশ প্রথম বানিয়েছে, এক্সট্রাডিশন সংক্রান্ত যে আইন, পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা 1974 সালে এক্সট্রাডিশন ল বানিয়েছে, যেটা কানাডাও বানাতে পারে নাই। নূর চৌধুরীকে আশ্রয় দেবার আগের বছরে তারা কেবলমাত্র আপনার 1996 সালে তারা এক্সট্রাডিশন বানিয়েছে। ভারতের এক্সট্রাডিশন আইন হচ্ছে 1962 সালে। তো এই আইনগুলোর যে আইনি মানস বা কাঠামো, এর যে একটা আন্তর্জাতিকতা আছে, এই রাষ্ট্রীয় মানস বা মনন অ্যাজ এ লিডার শেখ হাসিনার ছিল। আর আপনি তাকে ফিউজিটিভ হিসেবে ফেরত চাচ্ছেন, হয় এটা? এই প্রশ্নের বাইরে এখন আপনাকে প্রাইম মিনিস্টার আর অন্যেরা যারা দায়িত্ব করবে, তো খলিল যেটা বারবারই করছে, এই আমেরিকার এজেন্ডা পালন করতে গিয়ে তারেক সাহেব যাতে ব্রিক্সে না যায়, তার জন্য ইন্ডিয়ার সাথে একটা চরম গোলমাল করো। কেন ইন্ডিয়া হচ্ছে এখন ব্রিক্সের চেয়ারম্যান, এবং ইন্ডিয়াতে সে যদি না আসে আলটিমেটলি ব্রিক্সে আসবে না, আমেরিকার পারপাস সার্ভড হবে। তো খলিলকে মানে বাংলাদেশের মানুষ যদি সত্যিকারের নিজের দেশের স্বার্থ বোঝে, এবং তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে
উনি যদি বাংলাদেশের মানুষের কথা মাথায় রাখেন, তাহলে এই রজার খলিল না কোন হরিদাস পাল খলিল আমি জানি না, ওকে আস্তে করে যে দেখেন মিয়া, আমেরিকানরা আপনাকে তো রিওয়ার্ড দিছে, আপনি আমেরিকানদের অনেক এজেন্ডা ফুলফিল করছেন, ওরা আপনার মতো এক হরিদাস পাল টাউট একে মানে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি চেয়ারপারসন করে দিচ্ছে, তো তুমি ওই দেশে যাও, ওইখানে গিয়ে জাতিসংঘে গিয়ে লম্পজম্প দাও, প্লে ইউর রোল দেয়ার, আমি অন্য কাউকে ফরেন মিনিস্টার করবো প্লিজ, মানে আসেন মিয়া, ওই আসেন মিয়া মোডে যাইতে হবে। যদি তারেক রহমান না করতো না, সরকার চালাতে পারবে না। আর জামাতের পারপাস সার্ভ তো হবে, কারণ জামাত তো পেতে বসে আছে। জামাত জানে নর্মাল ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকলে কোনোদিনই জামাতের কোনো চান্স নাই। জামাত ইজ দ্য পার্টি অফ পাকিস্তান, পাকিস্তানপন্থী, তারা 71-এ কি রোল করছে মানুষ সব জানে। তো নর্মাল ইলেকশন হইলে আওয়ামী লীগ নাই বলে, আওয়ামী লীগ থাকলে জামাত, আওয়ামী লীগ মাঠে থাকলে জামাত কয়টা আসন পাবে? 10-20, এর বেশি তো না। তো ফলে আসলে এরা শেখ হাসিনা নিয়ে যে ইস্যুটা করতেছে, এরা কেউ চায় না, বিএনপিও চায় না, জামাতও চায় না, এনসিপি তো চাই না। এনসিপির এই ট্যান্ডলরা ইতিমধ্যেই বিদেশ টিদেশে এখানে ওইখানে নাগরিকত্ব পাওয়ার জন্য, রাশেদ তুমি জানো যে অনেক টাকা ওইসব দেশের ব্যাংকে রাখলে ইনস্ট্যান্ট পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। তো আমি তো যা শুনতেছি, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, হ্যাঁ হাসনাত, এরা সবাই বিদেশে এইসব করতেছে। কারণ এদের তো কোনো গণভিত্তিক কিছু নাই। একটা অবস্থার পরিপ্রেক্ষিতে এবং উইথ দ্য কোঅপারেশন অফ দ্য আর্মি, ওয়াকার সাহেবের সাহায্যে এর আগে একজন বড় নেতা যে 3টা আসন পাইছে, এমন ভাবে হাবভাব করছে যেন তারা প্রধানমন্ত্রী। এরা ছেড়ে দাও এদের। আমি একটা এনসিপির নতুন নাম দিছি, নন কগনিজেন্স পার্টি। ডোন্ট টেক কগনিজেন্স অফ এনসিপি, ফরগেট অ্যাবাউট এনসিপি, দে আর নট এ ফ্যাক্টর। বিএনপি ইজ এ ফ্যাক্টর। আর আওয়ামী লীগের উপরে ব্যাংক তুলতে হবে। আওয়ামী লীগ তো কোনো 1 হুজুর 2 হুজুর এই নিজামত খেলাফত টাইপের পার্টি না। তা আওয়ামী লীগের উপরে ব্যান না তুললে বাংলাদেশে কোনো ডেমোক্রেসি আসবে না। আজকে কংগ্রেস ইলেকশন হারে গেছে, তো কংগ্রেসের উপর থেকে কি কংগ্রেসকে ব্যান করে দেবে ইন্ডিয়া? কোনদিন করবে? করলে ইন্ডিয়াতে ডেমোক্রেসি থাকবে? করলে মোদিজি আস্থা থাকবে? দাদা, আমার একটা প্রশ্ন, কারণ এখানে অনেকে কমেন্টস করতেছে যে তারেক রহমান ভারতকে দেখিয়ে দিচ্ছে যে ভারতের সিদ্ধান্ত মানে না, ইউনিসের সিদ্ধান্ত মানে, ইউনুস ভারতের সিদ্ধান্ত মানে, সবাই কথা হচ্ছে ভারতের সিদ্ধান্ত আমরা মানবো না। ওয়েল এন্ড ভেরি গুড। বাংলাদেশে অনেকেই বলে যে ভারত এমন এক রাষ্ট্র, তাদের সাথে আশপাশের কারো সম্পর্ক ভালো না। যেমন আপনাদের সাথে নেপালের গ্যাঞ্জাম, শ্রীলঙ্কার গ্যাঞ্জাম, চায়নার গ্যাঞ্জাম, সবার সাথে আপনার শত্রু, বাংলাদেশের শত্রু। ওয়েট এ মিনিট। না না, যে ইন্ডিয়ান আর্মির যে চিফ, সে নেপালের আর্মি চিফ। নেপালের কত সোলজার ইন্ডিয়ার জন্য যুদ্ধ করে তুমি জানো? হাউ মেনি গোর্খা রেজিমেন্টস আর দেয়ার ইন ইন্ডিয়া? এইটা তো অর্গানিক রিলেশনশিপ। এইটাই তো আমি তোমাকে বলতেছি যে শ্রীলঙ্কা আজকে যে ক্ষমতায় আসছে, সে প্রবল অ্যান্টি ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান, দিশানায়কে, লেফটিস্ট। আজকে ইন্ডিয়ার সাথে কিরকম রিলেশনশিপ তুমি দেখো। কেন? আমরা কাজ দিয়ে প্রমাণ করছি যে শ্রীলঙ্কায় যখন প্রচন্ড ইকোনমিক ক্রাইসিস, তখন কে হেল্প করছে? উই হ্যাভ হেল্প দেম। হ্যাঁ, মালদ্বীপসে এই যে সরকার প্রচন্ড অ্যান্টি ইন্ডিয়ান ছিল ইনিশিয়ালি, যখন ওই দেশের বিপর্যয় হলো, সাইক্লোন, হু হ্যাভ হেল্পড? আজকে তারা প্রচন্ড ভালো রিলেশন ইন্ডিয়ার সাথে। নেপালের সাথে বালেন শাহ প্রথম যখন আসলো, একটা স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান এজেন্ট। আজকে কি, হোয়াট ইজ দ্য রিলেশন টুডে? এইখানে একমাত্র ব্যতিক্রম পাকিস্তানের কথা ছেড়ে দাও। পাকিস্তানের সাধারণ মানুষ ইন্ডিয়ার বিরোধী না, এই আর্মি। কেন? আর্মি নিজের পজিশন জাস্টিফাই করার জন্য ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ খেলা করে, তাই তো? ইন্ডিয়ার সাথে একটা গন্ডগোল, ইটস আর্মি। সাধারণ মানুষ পাকিস্তান আমাদের দুশ্মন না, এটা আমি জানি। আর বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে কি দেখাইতেছে শোনো, ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ হয়েছিল ইউনুস সাহেবের আমলে। আমাদের মিশন টিশন আক্রান্ত হয়েছিল, ইউনুস সাহেব বদমাইশি করছিলেন। যখন তারেক রহমান ফিরে আসলো, সিকিউরিটি ইমপ্রুভ করলো, ভারত সরকার নতুন রাষ্ট্রদূত পাঠায়, এবং মোদির খুব কাছের লোক, গুজরাটি মানুষ, কিন্তু বাংলায় বড় হয়েছে, বাংলা ফ্লুয়েন্ট, দীনেশ ত্রিবেদী অত্যন্ত অমায়িক টাইপের লোক, ব্যবসায়ী মানুষ, কিন্তু রাজনীতিতেও উনি বাংলা তৃণমূল দিয়ে শুরু করছিলেন, তারপরে বিজেপিতে গেছেন। উনি অমায়িক মানুষ বলে সবাই জানে, ওনার বিরোধীরাও ওনাকে দীনেশ দা গুড ম্যান। তো এই লোককে পাঠায় ওইখানে, যখন ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করলো, রাশে পৃথিবীতে কোন জায়গাতে কোন এমবেসি একদিনে
1 লক্ষ 1.25 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে। টুরিস্ট ভিসা ওপেন হয়েছে 1,30,000 অ্যাপ্লিকেশন ইন 1 ডে। আর পাকিস্তান, সরজমিনে পাকিস্তান, যাদের কথা এখন এই জামাতি আর এরা ভুলতে পারে না, কয়টা লোক পাকিস্তানে যায়নি? কয়জন যায়? আর কিছু ছাগল আছে ডাক্তার হয়েও হইচই করে পাকিস্তানে চিকিৎসার জন্য, যে ইন্ডিয়াতে কেন যাইবা? ডাক্তার হয়েও এইসব কথা বলে। পাকিস্তানের, আমি তোমার একটা ভিডিও পাঠাবো, পাকিস্তানের এক ভদ্র মহিলা আমি কালকে দেখলাম, হ্যাঁ, পাকিস্তানি মহিলা, সে বলছে যে আমি কত কিছু শুনছি, দুশ্মন কা মূল খায়, অমুক খায়। আমার ছেলের চিকিৎসা করাইলাম, ওইখানে ডাক্তাররা নার্সরা এত অমায়িক, আমি তো বুঝলাম না কিছু, কি আমাদের দেশে প্রচার করে। এবং আজকে আমার ছেলে পূর্ণ সুস্থ, সে স্কুল চায়, এখন কলেজে যাওয়া শুরু করছে। হাম মুলকে হিন্দুস্তান কে লিয়ে হাম বহুত, হামারা দিল দুখ রা, এই টাইপের কথা। পিপুল টু পিপুল রিলেশন তো সমস্যা না, মুশকিলটা হচ্ছে কি, যখনই পাকিস্তানের কোন লিডার, সে নওয়াজ শরীফই হোক বা ইমরান খানই হোক, যখনই সেই, কেন ইমরান খান একটা কথা দেখবা, খুব সুন্দর কথা বলে, ইন্ডিয়াতে সে আসছে, ক্রিকেট খেলছে, ইন্ডিয়াকে পরাজিত করছে, কিন্তু যেহেতু সে ভালো খেলছে, ইমরান খান সো পপুলার ইন ইন্ডিয়া। হ্যাঁ, খান সাহেব একটু দেখতে শুনতে ভালো, তো আমাদের অনেক নায়িকা টাইকারা একটু খান সাহেবকে দেখলে একটু লম্প জম্প, যাই হোক, তার মধ্যে আমি নাই বা গেলাম। কিন্তু ইমরান খান বলছিল, দেখো हमारा ये जनरल साहब लोग इंडिया का कुछ नहीं जानते, এরা কিছু জানে না, আমি ক্রিকেট খেলছি, আমি ইন্ডিয়াতে গেছি, আই নো ইন্ডিয়া, তুই হ্যাভ টু বি ফ্রেন্ড উইথ ইন্ডিয়া। কিন্তু পাকিস্তানে যখনই কোনো নেতা দেখবা ফ্রেন্ড উইথ ইন্ডিয়া বলছে, নওয়াজ শরীফ কু হয়েছে, পারভেজ মুশারফ তার বিরুদ্ধে কু করছে, মনে করে দেখো। যেই মুহূর্তে ইমরান খান ইন্ডিয়ার সাথে দোস্তির কথা বলছে, তার কি অবস্থা করছে, 2 বছর ধরে জেলে ঢুকায় রাখছে, কোনো বিচার নাই। তো ইউনূস তো মোটামুটি পাকিস্তানের মতোই বাংলাদেশকে এই জায়গাতে নিয়ে যাচ্ছিল। ইলেকশনটা হয়েছে, এখন তারেক সাহেব যদি ওই জায়গাতেই আবার বাংলাদেশকে নিয়ে যান, মানুষ ওনাকে কিভাবে স্মরণ করবে সেটা আমি ছেড়ে দিলাম। কিন্তু এই জায়গাতে একটা কথা আমি তোমাকে বলি, ইন্ডিয়ার সাথে এই অঞ্চলে প্রত্যেকটা দেশের সাধারণ মানুষ ভালো সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের কথা বলতেছো, আমার বাংলাদেশের এই যে কয়েকশো বইন আছে আমার, এরা বাজার করতে কি পাকিস্তান যায়, না আমেরিকায় যায়, না সিঙ্গাপুর যায়? হ্যাঁ, ঈদের আগে শাড়ি কিনতে কই আসে? বৌদি চলো, কেন? দাদার লগে সম্পর্ক হয়েছে ওই রাজনীতি, দাদার লগে সম্পর্ক হয়েছে লেখাপড়া, আর শাড়ি কেনা, ডাক্তার দেখানো তখন বৌদি। তো এই আমার বোনদের যখন বৌদি, আমার ওয়াইফ নিয়ে ওই নিউ মার্কেটে দয়ারাম টেক্সটাইলের মতো কোনো মারোয়ারির দোকানে ঢোকে, এরা তো মারোয়ারি, সে আনা, এরা দেখলেই বোঝে কে ইন্ডিয়ান আর কে বাংলাদেশি। আমার ওয়াইফকে বলে, দিদি আপনি বসুন, আপনার জন্য চা কফি বন্দোবস্ত করছি, আপা আপনি আসেন। কেন? দিদি একটা শাড়ি কিনবে, আপা 30টা শাড়ি কিনবে। So they know where the money is. So this is the relation between India and Bangladesh. লেখাপড়া করতে পোলাপানকে কই পাঠায় বাংলাদেশের মানুষ, ইভেন পাকিস্তানি। ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে 10টা সিট রিজার্ভ ফর স্টুডেন্টস ইন আদার সাউথ এশিয়ান কান্ট্রি। পাকিস্তানের জন্য 5টা সিট রিজার্ভ। কত অ্যাপ্লিকেশন পড়ছে জানো? 1,37,000। আই এম গিভিং ইউ স্পেসিফিক ফিগার। মানে করাচি, ইসলামাবাদে আমাদের মিশন মানে হাবুডুবু খাইছে, মানে অফিসার তো লিমিটেড। বাংলাদেশে এই যে 1,30,000 টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন পড়ছে, দীনেশ ত্রিবেদী তার অফিসাররা হাওয়া বেরিয়ে গেছে, চিকাইছে সামালেঙ্গে। কেন? এই অফিসাররা যখন অন্য মিশনে কাজ করছে, অন্য ভারতীয় দূতাবাসে, মানে দিনে 20টা অ্যাপ্লিকেশন পরে, 25টা অ্যাপ্লিকেশন, তারা হেলে ধুইলে ধীরে সুস্থে ভিসা টিসা, 1,30,000, পাগল হয়ে যাওয়ার উপক্রম। আমি তো এটা বুঝতে পারি, কেন আমার কাছেও প্রচুর তদবির আসে, যেহেতু আমার বাংলাদেশে প্রচুর প্রচুর ভাই বোন, এগুলি তো বুঝতেই পারো, আমরা পূর্ববঙ্গীয় মূলের লোক। আমি 17 বছর বিবিসি, 3 বছর রয়টার্স করছি, তারপরে বিডি নিউজে 4-5 বছর চাকরি করছি বাংলাদেশকে থাইকে। হ্যাঁ, আর আমি যেমন ধরো বড় মাপের রাজনীতিবিদে আরো শেখ হাসিনা এরকম লোকজনের সাথে, যেমন আমার আবার ওই আশরাফ মিয়া রিক্সাওয়ালা ভাইজান দাওয়াত দিলে আইবেননি খাইবেননি, তার বাসাতে গিয়ে মাটিতে কইসে তার বেগম রান্না করছে ইলিশ মাছ ওই জুম্মার দিন। কেন? জুম্মার দিন কাম করি না, নামাজ কালাম করি। আমার কথা শুনলে তো বুঝতেছো যে মানে আই ক্যান স্পিক দ্য ওয়ে বাংলাদেশি লোকজন যেভাবে কথা বলে।
আমি তো ক্যালকাটার বাবু না। হ্যাঁ, তো এই জায়গাতে তোমার এইসব সাধারণ মানুষকে কি চিন্তা করতেছে আমি তো কথা বললে বুঝতে পারি। এই যে আশরাফ, এই রিক্সাওয়ালা, যার রিক্সা আমি চড়তাম, দাদা শেখের বেড়ি ছাড়া এই দেশ চলবে না, এরা ডান্ডার দরকার, এবং অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, ওগুলি আর তোমার প্রোগ্রামে নাই বা বললেন। তো কেন দেশটারে ইউনিচ্চা, ওরা বলে ইউনিচ্চা শেষ করে এলেছে। আর এখন হে তো কোনো দিশাই পাইতেছে না, হে তো কি করে, খালি ব্যাগ লয়ে এখানে এখানে হাঁটাহাঁটি করে আরামজাদা। তো কি ব্যাপার, কেন বলে আমরা 3 দোস্ত রিক্সা চালাই, 2 জনের চিন্তাই হয়ে গেছে আমার ঘরে জানি কবে খুব পড়ে। আর আগে আগে চান্দা নিত, মাসে একবার ছাত্রলীগ যুবলীগের পোলাবার নাইতো, কইতো ভাইজান যা দিবা দাও, তোমরা খাইটা খাওয়া মানুষ, আর মিটিং মিছিল হলে একটু প্রোগ্রামে আইও, এই রিকোয়েস্ট। বলে এখন প্রত্যেক দিন না হইলো 2 দিনে তো একবার বিএনপির এই পোলাবান ট্যান্ডলরা আইসে, হ্যাঁ এই মিয়া কত আজকে রোজগার কত হয়েছে, ভাইজান 700 টাকা, এই শালার পুত 100 টাকা দিয়েছে। এটা তো আমার কথা না। এই যে চাঁদাবাজি নিয়ে সব থেকে বেশি বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, কে বলতেছে? আমার বোন, দেশের বোন রুমিন ফারানা, কুমিল্লার মেয়ে, অত্যন্ত পাওয়ারফুল নেত্রী। পার্লামেন্ট তো সে একলাই কাঁপায় দেয়, সে যে মুখ খোলে অনেক ব্যাটারি অনেক কিছু হয়ে যায়, প্যান্ট ট্যান্ট রং টং পাল্টায় যায়, আর কি কইলাম। তো রুমিন তো নিজেই চাঁদাবাজি টাজি এগুলি নিয়ে বলতেছে। এখন এখানে জামাতের খেলাটা কি রাশেদ জানো, বিএনপি বিফোর লং আনপপুলার হবে, এই সুযোগটা আমরা নিব। আওয়ামী লীগ থাকলে এটা হবে না, এই সুযোগটা আওয়ামী লীগের দিকে যাবে, মানুষের ভোট আওয়ামী লীগ। কিন্তু বিএনপি উপরে যদি লোকে ফ্রাস্ট্রেটেড হয়, আওয়ামী লীগ মাঠে না থাকে, এই মানে আমাদের একটা সুবর্ণ সুযোগ। মানে হিন্দিতে একটা ডায়লগ আছে না, কোন একটা সিনেমাতে শুনছিলাম, অমিতাভ বচ্চন, আভি নেই তো কভি নেই। হ্যাঁ, মানে এখন না হলে আর না। তো জামাতের অবস্থা হয়েছে এখন আভি নেই তো কাভি নেই। ওই তারেক সাহেবের এখন এখানে আর্মি টার্মি, হ্যাঁ, উনি ইন্ডিয়াতে আসবেন কিনা, ওই ডিজিএফআই এর 6 জন অফিসার গেছে পাকিস্তানে, পাকিস্তানের হুজুররা বড় বড় জেনারেল সাহেবরা ক্লিয়ারেন্স দেবে, তারপরে তো তারেক সাহেব আমি একটা জিনিসই রাশেদ বলবো, তারেক সাহেব শুড বিহেভ লাইক এ প্রাইম মিনিস্টার। নাম্বার 1, হি শুড বিহেভ লাইক দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি জিয়াউর রহমানের ছেলে, ওনার আম্মাও প্রাইম মিনিস্টার ছিলেন। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসেবে উনি বিয়োগ করলেন। ওই অমুক চাচা কি চায়, তমুক চাচা কি চায়, খোলের মিয়া আমেরিকার হয়ে কি কইতেছে, এইসব শুনলে হি উইল লুজ হিজ রেসপেক্ট, উনি দেশ চালাইতে পারবেন না। একটা দেশে প্রাইম মিনিস্টার একজনই থাকে। আসলে হ্যাঁ দাদা, এই যে বাংলাদেশে যারা আছে বা আওয়ামী লীগ সমর্থিত যারা, ওরা মনে করছিল যে তারেক যে এবার গেলে ওখানে হয়তো বৈঠক টৈঠক হয়ে যাবে, শেখ হাসিনা কিভাবে ফিরবে, নিরাপত্তা কিভাবে, এইসব বৈঠক হবে। এখন তারেক যখন যাচ্ছে না বলে শোনা যাচ্ছে, অনেকেই দেখতেছি যে মানে তাদের মনে হয় যেন মন মানসিকতা ভেঙে গেছে, তারা হায় হায় কি হলো, অবস্থাটা এটা। আসলে কি তারেক যদি এবার যেত, আপনার কি মনে হয় যে ওখানে গেলেই শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবে, কোন বিমানবন্দরে ফিরবে, কতটা তরুণ বানানো হবে, এইসব বিষয়ে আলোচনা হইতো? আপনার কি মনে হয় তা? শোনো, ইন্ডিয়া ইজ ক্লিয়ার, ইন্ডিয়ার লাইনটা খুব ক্লিয়ার। শেখ হাসিনা ঠিক যেভাবে আসছিল, শি ওয়াজ দ্য হেড অফ দ্য স্টেট। ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করছিল কে, তোমাদের সেনা প্রধান। সে এমন একটা সেনা প্রধান যে নিজের প্রাইম মিনিস্টার কাছে সিকিউরিটি দিতে পারে নাই, সে ইন্ডিয়াতে তাকে পাঠাইছে যে গিভ সিকিউরিটি। তো উই গট হার অ্যাজ প্রাইম মিনিস্টার, উই গেভ হার সিকিউরিটি, শি ইজ এ ওল্ড ফ্রেন্ড। এখন তাকে সেইভাবেই তোমাদের ফেরত নিতে হবে। এক্সট্রাডিশনের কথা যদি আসে, তাহলে এক্সট্রাডিশনের যে চুক্তি, সেখানে একটা ক্লজ আছে, হোস্ট কান্ট্রি মাস্ট বি স্যাটিসফাইড that the due process of law has been followed in the trial of the person concerned. মানে এই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে ডিউ প্রসেস অফ ল, আইন যথাযথভাবে মাইনে ওনার বিচার হয়েছে কিনা এইটাকে, এবং ইন্ডিয়া অলরেডি বলেছে দেন ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য কোর্ট। এটা আমাদের হাতে আর থাকবে না, এটা আমাদের কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট। তো আমাদের তাহলে তোমরা কাগজপত্র পাঠাও, কি বিচার আচার হয়েছে, কিভাবে হয়েছে, সেন্ড দ্য পেপারস, সুপ্রিম কোর্ট উইল এক্সামিন। তাহলে শেখ হাসিনার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সম্ভবত শেখ হাসিনা না যাতে যায়, এর জন্য ইচ্ছা করে, আমার বাপ কুমিল্লার ভাষায় কইতো যে ইচ্ছা করে প্যাঁচ লাগাইছে, বুঝছস,
ওই জিলাপির প্যাঁচ আড়াই প্যাঁচ লাগাই দিছে। তো এরা ইচ্ছা করে এই খলিল টলিলরা এই জিলাপির প্যাঁচটা লাগাচ্ছে যাতে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরার থেকে বিরত করে। কারণ শেখ হাসিনা তো শেখের বেটির তো মাথায় কেরা আছে, বলে দিছে আমি জামু, পারলে তো অগস্ট মাসে ঢুকে যায়। আমাদের লোকজন বলছে আরে বহিন যে হাম লোক সিকিউরিটি রিভিউ করনে দিয়েছে, সিকিউরিটি কি হবে না হবে এগুলি একটু আমাদের বুঝে নিতে দাও, তারপরে তুমি। উনি তো এগুলো শুনতে নারাজ। উনি তো আল্লাহ ভরসা মোড়ে চলে গেছেন, যা আল্লাহ রাখলে রাখবে। ওনাকে আমার পরিচিত একজন, ওনার খুবই শুভাকাঙ্ক্ষী, সে যখন আপনার শরীর স্বাস্থ্য আপনার সিকিউরিটি তাকে ধমক দিয়ে বলছে আল্লাহ ভরসা, এবং তাকে বলছে তুমি ব্রাহ্মণ সন্তান পারলে আমার জন্য একটা পূজা দিয়ে আসো যাও। মানে মানে শি ইজ নট প্রিপেয়ার টু লিসেন। শেখ হাসিনার তো এই ঘাওর অভিমানে চূড়ান্ত। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি যা কইলাম এটা হইব। এবং উনি আমার ইজ্জতের জন্য উনি গিয়ে গুলি খেতে রাজি আছে। কিন্তু উনি একটা কথা বলেন, শি ইজ এ ভেরি স্যাটিসফাইড কাইন্ড অফ লেডি। ওনাকে যখনই জিজ্ঞেস করে আমার তো অভিজ্ঞতা আছে এটা, মানে আমার আব্বা কয়দিন বাঁচছে, তো আমি তো আব্বার থেকে বেশি দিন বাঁচছি, মারলে আল্লাহ যদি না রাখে রাখবে না, তো গুলি করে মারলে বাইরে দেবে। তো আমাদের লোকজন তো আর এটা অ্যালাউ করবে না যে আইনযোগ্য গলি মারতে আম নেই ভেজেনি। তো এইখানে রাশেদ একটা জিনিস পরিষ্কার, সিচুয়েশন ইজ ক্লিয়ার। এই বাংলাদেশ ইনসিস্ট, বাংলাদেশ যদি এটা একদম ইনসিস্টই করে যে শেখ হাসিনা এক কথা, শেখ হাসিনার কথা বন্ধ করাইতে হবে, হবে না, হবে না। ইন্ডিয়াতে এগুলি হবে না। ফরেন করেসপন্ডেন্স ক্লাব, এতগুলি বিদেশি সাংবাদিক, তারা শেখ হাসিনাকে ইন্টারভিউ করতে চাইছে, আমরা সেই সুযোগ করে দিছি। কিন্তু প্রেস ক্লাব অফ ইন্ডিয়া প্রোগ্রাম করে নাই বা ইন্ডিয়া ফরেন মিনিস্ট্রি করে না। সেকেন্ডলি ভেরি ইম্পর্টেন্ট, শেখ হাসিনা হ্যাজ টু বি সেন্ট ব্যাক। শেখ হাসিনা, আমাদের কোর্ট, এটা আদালতের মামলা। অলরেডি দেখবা ইন্ডিয়ান এক্সপ্রেসে আমার বান্ধবী ঋতু সরিন স্টোরি করছে, এর রক্তচক্ষু উপেক্ষা করে 70 বছর, দীর্ঘ 70 বছর আমরা দালাইল আমাকে এই দেশে রাখছি। তুমি মনে করো বাংলাদেশের এই ট্যান্ডলি হরিদাস পাল 5 টাকার সাংবাদিক, ব্যাটের 2টা বাড়ি দিলে 3টা থার্ড বাড়িটা দেওয়ার জায়গা থাকবে না। এইসব টোকাই মোকাই, হ্যাঁ, ওই মস্তানি করতে গিয়ে গোপালগঞ্জে তারপর আর্মির গাড়িতে করে পালায় যান বাঁচাইছে। হ্যাঁ, ওই যে আমার বইন রুবিন ফারানা কই যে ডাকাইতের মতো ফুলাটা, আমি আর কইলাম না, যাই হোক, চেহারা সুরত নিয়ে আলোচনা নাই বা করলাম। কিন্তু এইসব হরিদাস পাল, ইউ থিঙ্ক ইন্ডিয়া ইজ কেয়ার্ড অফ দেম? আরে ভাই, আমরা হাফিজ সঈদ আমাদের হুমকি দিছে, সে টেরোরিস্ট পাঠাইছে, বোম্বেতে আক্রান্ত হয়েছে, বোম্বেতে 200 লোক মারা গেছে। তারপরে আমরা কি করছি? আমরা কোথায় জবাব দিছি? আজকে পাকিস্তানের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকছে? ভিক্ষার ঝুলি নিয়ে একবার চীনের পায়ে, একবার আরব শেখদের পায়ে গিয়ে পড়তেছে। চীন যখন আমার টাকা ফেরত দেয় চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, তখন আরব শেখদের পায়ে লম্বা হয়ে গিয়ে পরে ওইখান থেকে টাকাই নেয়। মানে এটা হচ্ছে ব্যাপারটা হয়েছে কি জানো, তুমি 4 দোকানে বাকি রাখছো, এবার এক ব্যাটার থেকে মাল আনো, আরেক ব্যাটারে মানে এর থেকে হাওলাত করে ওর টাকা দাও, মানে এই অবস্থা। মানে গ্রামে কিছু লোক থাকে না যে পারপেচুয়ালি তারা ইনডেট, তারা সবসময় মানে এর থেকে হাওলাত করে ওরে টাকা ফেরত দেয়, ওরে টাকা। পাকিস্তান হচ্ছে এরকম একটা দেশ, ইটস এ ফেইল্ড স্টেট। বাংলাদেশ যদি ফেইল্ড স্টেট হইতে চায়, এইটাই যদি বাংলাদেশের এই রাজপুরুষদের ডিজায়ার, বাংলাদেশের শেখ হাসিনার আমলে পাকিস্তান, এই বাংলাদেশ ইকোনমি কোন জায়গাতে উঠছিল আর আজকে কোন জায়গায় আছে, এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংক IMF এর রিপোর্ট, উনি দেখলেই বোঝা যায়। এটা কারো কথা না। আরে ক্রাইসিস তো আগেও ছিল, বিদ্যুতের ক্রাইসিস আগে ছিল না, উনি ম্যানেজ করছেন, উনি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নেওয়ার ব্যবস্থা করছেন, উনি আরো অনেক কিছু। এইখানে শেখ হাসিনা একটা জিনিস মনে রাখবো, শেখ হাসিনা ইজ এ ভেরি টাফ নেগোসিয়েটার। ইন্ডিয়াকে উনি যা দিয়েছেন তার থেকে অনেক বেশি উনি বুঝে নিছেন ইন্ডিয়ার থেকে। একটা একটা করে আমি এগুলি দিয়ে তোমার বুঝাইতে পারি, যাই তার মধ্যে নাই গেলাম। কিন্তু শেখ হাসিনাকে প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা ইন্ডিয়ার সবাই বহিনজি। আজকে মোদিজি ওনাকে বহিনজি বলে, অমিত শাহ বহিনজি বলে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মাসিজি বলে, কারণ এদের সাথে তো পারিবারিক সম্পর্ক। উনি যখন 75 থেকে 80 ইন্ডিয়াতে ছিলেন, এই রাহুল প্রিয়াঙ্কা ওনার কোলে উঠছে, গান্ধী ফ্যামিলির সাথে পারিবারিক সম্পর্ক। শেখ হাসিনাকে ফেরত টেরত অত সোজা। আর বাংলাদেশের এই 5 টাকার টোকাইদের ভয়ে ইন্ডিয়া কাইপে, ইন্ডিয়ার জ্বর উঠে যাচ্ছে, আমাদের এক একজন 105 জ্বর হয়ে গেছে। একটু দেখে যাও না রে ভাই, থার্মোমিটারটা দিয়ে দেখে যাও না আমাদের কত জ্বর উঠছে। এগুলি ছাড়ো। আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ইন্ডিয়ার সাথে পাঙ্গা যদি নাও,
পাকিস্তান পাঙ্গা নিছে। ইন্ডিয়ার অ্যাটিটিউড যদি একবার হার্ডেন্ড হয়ে যায়, ওই সিন্ধু নদের পানি টানি নিয়ে কি হইতেছে দেখতেছে না, পাকিস্তান বলছে আমি इंटरनेशनल कोर्ट में जाएगा, जाओ जाओ, कौन अमेरिका का चाचा तुमको बचाएगा, चाइना का मामा बचाएगा, हम भी देखेंगे। अरे भाई, in this region India is the biggest economy, we know how to leverage it, we are also the source of all the common rivers। তো একটা জিনিস ইন্ডিয়াতে আছে, এটা আমি একটা বিশেষ ঘটনা থেকে আমি জানি, যখন ওই 10 লাখ অস্ত্র টস্ত্র ওই অপারেশন, তখন প্রথম ছিল, আমরা তো জানতাম এগুলি, মহিউদ্দিন চৌধুরী আমাদের জানায়, তো প্ল্যান ছিল যে ভিতরে ঢুকবে, যখন এই অস্ত্র নামবে রকেট টকেট পটল বিহারি, বা ইন্ডিয়াতে তো এগুলি আর্মি বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অপারেশন করতে হয় না, ফরেন টেরিটরি কোনো অপারেশন করতে গেলে ক্যাবিনেট কমিটি সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ক্লিয়ারেন্স লাগে। যেই এই প্রস্তাব উঠছে, বাজপেয়ীজি প্রথম বলছে ये जो प्लान है इसमें बांग्लादेश का आम जनता कितना मारा जा सकता है, কত ক্যাজুয়ালিটি। তো বলছে এখানে এই মালটাল নামানোর জন্য যেসব 200-300-400 লেবারার থাকবে, হ্যাঁ শ্রমিক, এদের অনেকেই মারা যেতে পারে, কেন এই মাল নামতেছে এত এক্সপ্লোসিভ জিনিস, রকেট টকেট ফায়ার করলে। বলছেন আই উইল নট অ্যালাউ দিস, আমার প্রবলেম বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, নট উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, তো আমি এটা অ্যালাউ করবো না। ইন্ডিয়াতে এইসব ব্যাপার আছে। তো তো তখন কি করা হয়েছে, তখন এটাই করা হয়েছে যে ওই সময় মনে করে দেখো যে আওয়ামী লীগ একটা হুঙ্কার দিছিল, জলিল সাহেব ট্রাম্প কার্ড 1 মাসের মধ্যে সরকার ফেলে দেব। তো এইটা, এই চক্রান্তটা ডিজিএফআই এনএসআই এর কিছু অফিসার মিলে করছিল, চিটাগাং পুলিশ জানতো না। চিটাগাং পুলিশের কানে দেওয়া হলো যে ইন্ডিয়ার থেকে আওয়ামী লীগের জন্য অস্ত্র ঢুকতেছে, আর হই হই করে চিটাগাং পুলিশ এখানে গিয়ে লাফায় পড়লো, ফলস ফ্ল্যাগ অপারেশন, উই ডিড ইট সাকসেসফুলি। যে এর মধ্যে গেলাম না বিস্তারে, এটা আলাদা স্টোরি, বলে অনেক কিছু আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাই, ইন্ডিয়ার সাথে যদি ভালোভাবে থাকো অনেক কিছু পাইবা, এটা আমাদের নেচার। তুমি আমারে ভাই বলে, দাদা বলে, দাদা বেজালে পড়ছি অমুক তমুক, আমি জান লড়াই দেবো। এই আমার বোন টোনদের কাউকে জিজ্ঞেস করি, তারা না হালিম, তানিয়া, আমি জান লড়াই দেবো। দরবেশের সাথে যখন তার ঝামেলা হয়েছে, এই তারানা হালিমের আওয়ামী লীগ, আমি দরবেশের সাথে ঝামেলায় গেছি, আমি আর কি বলবো, মানে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে যে আমি এই বলছি সেই বলছি, যাই হোক, এর মধ্যে আমি রয়েছে যে তুমি আমার সাথে ভালো, মানে আমি তোমার জন্য জান নয়, আমি যদি থ্রেট করো হাম তুমকো কার দেখা, তাহলে ইন্ডিয়ার থেকে খারাপ কেউ হবে না। এটা পাকিস্তান টের পাইছে, হারে হারে টের পাইছে, এবং এর জন্য পাকিস্তানের সাধারণ মানুষ সাফার করতেছে। নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ ইন্ডিয়ার সাথে ট্রেড করতে চাইছিল, আর্মি এখানে গন্ডগোল থাকছে, একদম টোটাল ট্রেড আমরা বন্ধ করে দিয়েছি। পাকিস্তানের সাথে আমাদের যেটা ট্রেড হচ্ছে সেটা একতরফাই ছিল। পাকিস্তান থেকে আমরা কি কিনবো বলো, পাকিস্তান কি বানায়, আমাদের থেকে জিনিসপত্র কিন্তু। কিন্তু তারপরেও পাকিস্তান এটা চাইছিল, নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ এটা চাইছিল যে আমি ইন্ডিয়াকে সাথে বিজনেস করেंगे, এটা করেনি। যখন এই টেরোরিস্ট অ্যাটাক ফ্যাটাক হয়েছে, আমরা টোটাল ট্রেড পাকিস্তানের সাথে বন্ধ করেছি। কি হয়েছে আমাদের, কোথা থেকে কি হয়েছে, কিছু হয়েছে? বাংলাদেশ এইসব হম্বি তুম্বি করে কোনো লাভ নেই, এগুলি যারা করতেছে। আর ওই কিছু আছে, বাংলাদেশের একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম আছে, এটা কই রেখায় রাত্রের অন্ধকারে আবার নিজের বাপের চিকিৎসার জন্য ইন্ডিয়া আসবে, তখন এই হারামজাদা গিয়ে ইন্ডিয়ার ভিসা নিতে চায়, হ্যাঁ, কি লুকায় একটু মদ্যপান করার ইচ্ছা হচ্ছে ইন্ডিয়ান, হ্যাঁ, ইন্ডিয়ান এমবেসির পার্টিতে, এটা আবার রাত্রে 9:30টার পর চায়, নামটা নাই করে, ছবি টবিও আছে, বুঝতে পারছো? ভালো মন্দ একটু অনেক পিয়েগা আর খুশ হয়ে যায়গা, এগুলি আমরা জানি। এইসব দ্বিচারিতার তো চরম এগুলি। আর আরেকটা ব্যাপার আমি এখানে পরিষ্কার এটা বলি, ইউনূস সাহেব বাংলাদেশে উনি চিফ অ্যাডভাইজার হয়ে উনি নিজের কোম্পানির জন্য অনেক কিছু করছেন। আমাদের ছোট ভাই আমিনুল্লাহ পলাশ খুব ডিটেইলসে তার বইয়ে এগুলি এক্সপোজ করছে। এনএসআই অফিসার, হি ইনভেস্টিগেটেড ইউনূস, ইজ আ থিফ। হ্যাঁ, ও মানে বাংলাদেশের অর্থনীতিটাকে তো ডুবাইছে। তারেক রহমানের কাজটা খুব শক্ত কাজ এখন এই ইকোনমিকে। এইটা ঘুরে দাঁড় করাইতে গেলে হি নিডস ইন্ডিয়াস কোঅপারেশন। ইন্ডিয়া অলসো নিডস বাংলাদেশ, জিওগ্রাফির কারণে নর্থ ইস্টের সাথে যোগাযোগ রাখতে গেলে বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের সুবিধা। কিন্তু এটা না হইলে আমরা মরে যাবো, এটা মনে করার কোনো কারণ। আমাদের কিন্তু নর্থ ইস্টের অল্টারনেট রাস্তা কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট দিয়ে হয়ে যাচ্ছে। কলকাতা থেকে বাই সি, সিটওয়ে, রাখাইন, রাখাইন থেকে বাই রিভার, পালেটোয়া, আপ টু সোরনপুর।
আর আমাদের শিলিগুড়ি করিডোর তো আছেই। আর শিলিগুড়ি করিডোর ঝামেলা হইতে আরে কোথায়? চীনের সাথে যদি যুদ্ধ লাগে, চীনের সাথে আমাদের সম্পর্ক উত্তর সম্পর্ক ভালো হইতেছে। চীনের যখন তারেক সাহেব চীনে গেছিলেন তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়াতে ছিল। চীনের সাথে বর্ডার ডিসপিউট সলভ করার ক্ষেত্রে খুব বলিষ্ঠ পদক্ষেপ ইন্ডিয়া নিয়েছে। কিন্তু আমরা এইসব ব্যাপার আমরা তো কারো দাঁড়াল, আমরা আমেরিকা হয়ে আমেরিকা চায় না দেখে আমি চীনের সাথে, চীন আমাকে চীনের বিরুদ্ধে আমাকে ব্যবহার সরি আমাকে কেউ ব্যবহার ট্যাবহার করা যাবে, বুঝতে পারছো? আমার পশ্চাৎ দেশ বন্ধক দিয়ে ইন্ডিয়া পলিটিক্স করে না, বুঝতে পারছো? আর বাংলাদেশে এগুলি যারা করে তাদের মানুষকে একটু চিনতে হবে। উই ওয়ান্ট তারেক রহমান টু বিহেভ লাইক দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হ্যাঁ, নট লাইক দ্য এজেন্ট অফ ওই খলিল টলিল রাজা, এজেন্ট অফ আমেরিকা, এজেন্ট অফ চায়না, ওইসব। বাংলাদেশের স্বার্থ দেখো, ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক বাংলাদেশের স্বার্থ সিদ্ধির জন্যই প্রয়োজন। এটা যদি সে বোঝে বাংলাদেশের জন্য, তার জন্য, বিএনপির জন্য অত্যন্ত মঙ্গল। আর নাইলে শেষ প্রশ্ন আপনাকে, তারেক কি ভারত আসলে যাচ্ছে কিনা এমন কোন রিপোর্ট আপনার কাছে আছে কিনা? যদি না যায় তাহলে কি হবে, আর যদি যায় তাহলে কি লাভ, কি ক্ষতি কি? দেখো, তোমার সাথে আমার একটা ভেজাল হয়েছে। তুমি আমার বাসায় আসবা না আমি তোমার বাসায় যাবো, এইটা নিয়ে যদি তুমি দর কষাকষি করতে থাকো, হ্যাঁ, এবং দর কষাকষি করে তুমি ঠিক করলে যে তুমি আমার বাসায় আসবাই না, কথাই বলবে না, তাহলে সমাধানটা হবে কি করে? তো দীনেশ ত্রিবেদী তো এটাই বলছে, তারেক সাহেবকে উনি বলছেন তো এটা, যে আউটস্ট্যান্ডিং যা ইস্যু আছে আপনি গিয়ে হাইয়েস্ট লেভেল এটা সলভ করেন। কেন এটা বিউরোক্রেসির কাছে থাকলে বিউরোক্রেসির আরো সমস্যা প্যাঁচ লাগায়, এটা তো বলতো আমলারা আরো 10টা প্যাঁচ লাগাবে। হাইয়েস্ট লেভেলে পলিটিক্যাল লেভেলে আজকে বর্ডার ইস্যু ইন্ডিয়ার সাথে চায়না, যেখানে আমাদের যুদ্ধ হয়েছে রীতিমতো, বাংলাদেশের সাথে তো আমাদের যুদ্ধ হয়নি। যুদ্ধ আমরা করছি বাংলাদেশ গঠন করার জন্য, কিন্তু বাংলাদেশের সাথে তো আমাদের যুদ্ধ হয়নি। তো এই জায়গাতে দাঁড়ায় আজকে আমাদের তারেক সাহেবকে আমরা ইনভাইট করছি, হি ক্যান কাম, ব্রিক্সে ইনভিটেশন আছে, উনি আসলে অনেক কিছু সমাধান হবে। দীনেশ ত্রিবেদী যেটা স্বাভাবিক কথা সেটাই বলছে। আর উনি যদি এটা বলেন না আগে আমার এই কন্ডিশন ওই কন্ডিশন, একটা স্টেজের পর ইন্ডিয়া বলবে भाड़ में जाए तुम्हारा कंडीशन, पाकिस्तान जैसा हालत तुम्हारा भी कर देंगे, तुम बैठो घर में, बट हमसे डीजल मत मांगो भैया, हमसे बिजली मत मांगो भैया, সলিউশন কর। দেখি চীন থেকে বিদ্যুৎ আনমিয়া যা, আমেরিকা তো ডিজেল দেখ, ভেনিজুয়েলার তো তেলগুলি লুটপাট করতেছে ট্রাম্প, তো তোমারে দেখ না, তোমার কত বড় চাষা আমি দেখি। এগুলি শোনো, একটা জিনিস মনে রাখবা রাশেদ, ইউ ক্যানট চুজ ইউর নেবার্স, ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ডস। তুমি কার সাথে বন্ধুত্ব করবে এটা, ইউ ক্যানট চুজ ইউর নেবার্স। ইন্ডিয়া এন্ড বাংলাদেশ উই আর নেবার্স, উই নিড টু বি ফ্রেন্ডস। তুমি যদি এখন ইচ্ছা করে একটা সিদ্ধান্ত নাও যে পায়ে পা দিয়ে ঝগড়া করবা, তুমি যদি এখন মশা মানে হাতির সাথে ঝগড়া করতে চাও করো, ফেস দ্য কনসিকুয়েন্সেস। শোনো, গাধারা নিজেরা ভুল করেও শেখে না, বুদ্ধিমান লোক অন্যের ভুল থেকে শেখে। পাকিস্তানের ভুলটার থেকে শিক্ষা গ্রহণ করলে বাংলাদেশের জন্য ভালো হবে, না হইলে করো, মেক দ্য মিস্টেক। দেখো, আমরা ইন্ডিয়াতে সবসময় দেয়ার ইজ এ লবি, মানে আমরা সেই লবির লোক যারা বাংলাদেশকে এইটা দাও ওইটা দাও, বাংলাদেশের ওকালতি বেশি করে। আমাদের মাঝে মাঝে অনেক দিল্লিতে লোকজন লাভ তো দাদা আধা বাংলাদেশি হয়, তুমি তো আধা বাঙালি সেন্টিমেন্ট কাজ করে। কিন্তু আজকে একটা কথা আমি বলবো, তারেক সাহেব যদি ইন্ডিয়ার ইনভিটেশনের পরে ইন্ডিয়াতে না আসে, সব থেকে হার্ড পজিশন কিন্তু আমাদের হবে। আমরা বললো কিচ্ছু দিবা না, কিচ্ছু দিবা না, সবাই চাউল ডাল সব বন্ধ করে, দেখি মাস্তানি। আরে এটা বিবি নন্দী রয়ের প্রভাত প্রতিম অফিসার, তার ছেলে খুব বড় সাংবাদিক এখন, চন্দন স্যার আমাদের টাঙ্গাইলের মানুষ। একটা কথা বলতেছে, কি কইলাম, ও দিল্লি সরবাজি বারবাজি বলছে না, আমি পূর্ব বাংলার মানুষ, আমার বাংলাদেশ সিধা করতে আমি একটা লুঙ্গি পরে ওই পেটরা বলবে না বল, সীমান্তে গিয়ে ট্রাক ড্রাইভারের কষায় দুইটা থাপ্পড় মারো, ওই হারামজাদারা আমার উপর খেপে গিয়ে স্ট্রাইক করবে 5-7 দিন বাংলাদেশে কোনো ট্রাক যাবে না, তুমি দেখো, তারপরে বাংলাদেশ কয়েকটা লম্বা হয়ে তোমার কাছে আইসা পড়বে। সো উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ড অফ হার্ড থিং, এরকম এই জিনিসগুলি আমরা চাই না।
আমাদের বাধ্য না করলেই ভালো। আর সামনে কিন্তু গঙ্গার পানি চুক্তি নবায়ন আছে, এগুলি একটু মাথায় টাথায় রাখা দরকার। পানিটা কিন্তু উপর থেকে নিচে যায়, তাই না? এগুলো মাথায় রাখা দরকার। সিন্ধু নদ নিয়ে পাকিস্তান মাস্তানি করে, দেখো পাকিস্তানের সাথে আমাদের এতগুলি যুদ্ধ হয়েছে, এই তো একটা যুদ্ধের ফলে বাংলাদেশ হয়েছে। কিন্তু যেই সিন্ধু নদের চুক্তি আমরা 60 সালে করছিলাম, এই সিন্ধু নদের চুক্তি জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, এইচ.ডি. দেবগৌড়া, গুজরাল, বাজপেয়ী, মনমোহন সিং, লাস্ট বাট নট দ্য লিস্ট নরেন্দ্র মোদী, সবাই কিন্তু এই ট্রিটি অনার করছে পাকিস্তানের সাথে যুদ্ধ, তিনটা যুদ্ধের পরে। কিন্তু এইবার যখন টেররিস্ট অ্যাটাক হয়েছে এই পেহেলগামে ঢুকে, এরপরে এরা বলছে ঠিক আছে পানি বন্ধ করো, আমরা এখানে বাঁধ টান করে ওই পানি ডাইভার্ট করে দেবো। পাকিস্তান প্রথম লম্বজম্ব করছে, আমেরিকা দেখাইছে, এই দেখাইছে। আরে আমেরিকা ভাই তোমাকে পিছন থেকে হাওয়া দেবে, দিয়ে একটা ভেজাল সৃষ্টি করে, তারপর ওদের তুমি ভেজালের সময় কোনোদিন পাইবা। আমেরিকা যার দোস্ত, তার দুশ্মনের দরকার নেই। এটা ইন্ডিয়ার একজন বিখ্যাত লোক বলে, আমি নামটা নাইবা করলাম, ইন্ডিয়ার এখন সে সিকিউরিটি সেটআপের খুব বিগ বস, যে আমেরিকা जिसका दोस्त है उसको दुश्मन का जरूरत नहीं है। তো যাই হোক, এইখানে ওই আমেরিকার দোস্তি করতে গিয়ে খোলে ইউনুস বাংলাদেশকে যে রসাতলে এবং বার্মি সিভিল ওয়ারের মধ্যে জড়ায় ফেলতেছে, বাংলাদেশের প্রবল ক্ষতি হবে। এই লোকগুলিকে বাঙালির উচিত চাপকায় বঙ্গোপসাগরে ফেলায় দেওয়া, ছাড়া কিছু না। Their only place is Bay of Bengal. Throw them into the Bay of Bengal. এরা বাংলাদেশের রাজনীতিতে যতদিন এরা অ্যাক্টিভ থাকবে, বাংলাদেশের প্রবল ক্ষতি হবে। আরেকটা শেষ কথা আমি বলি, বাংলাদেশ এই যে কিছু লোক আছে না বলে, বুঝছো, যে আমাদের উন্নতি হবে বাংলাদেশ, এটা চায় না, ইন্ডিয়া চায় না, গাধার বাচ্চা এরা। মনমোহন সিং নিজে এই কথাটা বলতো, আমরা এটা বুঝি যে বাংলাদেশ যত গ্রো করবে অ্যাজ এ স্ট্রং ইকোনমি, সব থেকে বেশি লাভ আমাদের ইন্ডিয়া, এবং বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। বাংলাদেশ যত ইকোনমি গ্রো করবে, বাংলাদেশের লোকের আসলে টাকা হাতে আসলে প্রথম বাংলাদেশের লোক কোথায় যায়? চলো মিয়া ক্যালকাটায় যাই। ও আমি ভুল করতেছি? বাংলাদেশের লোক ইকোনমিক্যালি হাতে টাকা পয়সা আসলে এটা খরচ করে, প্রথম প্রবণতা হয়েছে ইন্ডিয়াতে, চলো কলকাতায় যাই, নাহলে আগরতলায় যাই, তাই তো? তারপরে সিঙ্গাপুর, অমুক তমুক, এগুলি অনেক পরের কথা, অনেক পরের গল্প। এগুলি সুপার রিচ যারা, তারা যায় চিকিৎসা করাইতে। যাদের খুব টাকা পয়সা আছে, হ্যাঁ, বিএনপির নেতা, আওয়ামী লীগের বড় নেতা, বড় বিউরোক্র্যাট, অনেক ঘুষ টুস খাইছে, তারা ওই রেফারেন্স টেবলস, ওইসব হসপিটাল, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাবে। কিন্তু সাধারণ যে গরিব মানুষ, সেই ইন্ডিয়াতে আইসে, দাদা আমার ভিসাটা একটু করায় দেন কষ্ট করে, আর একটু ওই আমার কিডনির খুব সমস্যা, ডাক্তার প্রতীক দাসরা একটু দেখাবো। আরে ভাই, এই কাদের ভাইয়ের যখন হার্ট অ্যাটাক হইলো, দেবী শেঠিরে প্লেন দিয়ে উড়ায়, এয়ারপোর্টে দৌড়ায় গিয়ে তাই ভিসা দিয়ে। এই দেবী শেঠিরে ইন্ডিয়াতে যত লোক চেনে, উনি ব্যাঙ্গালোর, আমি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে বসে, উনি ব্যাঙ্গালোরের লোক, উনি ব্যাঙ্গালোরে যত লোক চেনেন, বাংলাদেশে ওনাকে বেশি লোক চেনেন। হি ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ। আর উনি একটু একটু বাংলাও বলেন টলেন, যা হয় বাঙালি মানুষ, এই তো ডাক্তারবাবু তো আমাকে কথা কয়। বাংলাদেশ ইজ ভেরি পপুলার। দৌড়ায় গিয়ে অনেকে উড়ায় নিয়ে গে, ফ্লাই করায় নিয়ে গে কাদের মিয়ার চিকিৎসা। পরে কাদের সাহেব, মানে ওবায়দুল কাদের, হি ওয়াজ সেন্ট টু সিঙ্গাপুর। তো প্রত্যেকটা ব্যাপারে যে একে অপরের উপর নির্ভরশীলতা, এটা তো খারাপ কিছু না। তোমার দেশে অনেক কিছু আছে, এটা আমার দরকার। মানে চাঁদপুরের ইলিশ টিলিশ, দীপমণি যখন বইন যখন আগরতলা একবার কনক্লেভে আসলো, আমরা দাওয়াত দিলাম, দাদা কি তা আনুম, আর কি আনবি, চাঁদপুরের ইলিশ লয়ে পানি। তোমরা, আমি গেলে আমার বইনদের বা ভাইদের যখন জিজ্ঞেস করে, আমি জানি আমার তো জিজ্ঞাসা লাগবে না। হ্যাঁ, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের ভালো শাড়ি টাড়ি, চান্দেরি শাড়ি নিয়ে গেলাম, বইন এটা পরে দেয়, এটা কোথাকার শাড়ি দাদা। স্বাভাবিক জিনিস এগুলি, গুড রিলেশন, পিপল টু পিপল রিলেশন। এগুলি কিছু রাজনীতিবিদ হাতে ধরে, বদমাইশরা, ওই যে বিডিআর এর চিফ ছিল মনে আছে ফজলুর রহমান, হাতে ধরে পায়ে পা দিয়ে ঝগড়া করে বিএসএফ এর সাথে গোলামি। কি লাভ হয়েছে? তারপরে কি লাভ হয়েছে? এটার ফলে ভারত সরকার কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করছে। আসা যাওয়া লোকজনের মধ্যে স্বাভাবিক ছিল, সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফজলুর রহমানের কি হয়েছে? ও তো বিজেপি চিফ থাকার সময়, বিডিআর এর চিফ থাকার সময় স্মাগলারের থেকে কত টাকা কামাইছে আরাম জানা জানি না। জেনারেল স্যার, হাউ মাচ মানি হি মেড? স্মাগলাররা
স্মাগলারদের তো ডাক হয় রীতিমতো বিএসএফ বেরিয়ে, আমি কি আর কি কইতাম যে এই ধর্মে ইতনা ওরা বলে এখানে এত, এরা সব এদের ইতিহাস আমাদের জানা। এখানে একটা কথাই বলবো, দুই দেশের সম্পর্ক সাধারণ মানুষের স্বার্থে, দুই দেশের মানুষ